আমরা প্রত্যেকদিন যেমন টেন্স আলোচনা করে থাকি, আজকে একটু টেন্সের ভিতরে প্রবেশ করব। তারপর আমরা কন্ডিশনাল সেন্টেন্স, আমরা ডাব্লিউএইচ কোশ্চেন, আমরা ডায়লগ, আমরা আমাদের অন্যান্য বিষয়গুলো দেখব। কেমন? তো আমরা যদি প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই, যে প্রত্যেকটার কন্টিনিউয়াস রূপ হচ্ছে চলমান বা ঘটমান, বর্তমান কাল, অতীত কাল বা ভবিষ্যৎ কাল। যেমন এখানে প্রথমেই দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, বর্তমান অর্থাৎ কি ঘটমান বর্তমান। দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু চলমান রয়েছে। আমি কথা বলছি, পৃথিবীটা ঘুরছে, আপনি আমার কথা শুনছেন, তার মানে কি প্রত্যেকটা বিষয়। টেন্স মানে হচ্ছে কাল, আর কাল মানে কি জানেন? টেন্স কাকে নিয়ে ব্যবসা করে, কাকে নিয়ে নাড়াচাড়া করে? টেন্সটা হচ্ছে ভার্ব নিয়ে সব সময় জায়গাটাকে নাড়াচাড়া করে। টেন্সের কাজ হচ্ছে ভার্বকে নিয়ে, তাই না? চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইতেছো, ইতেছে, ইতেছেন এইগুলা থাকে। যেমন আমি ভাত খাচ্ছি, তারা স্কুলে যাচ্ছে, সে মাছ ধরছে, রুমা একটি গান গাচ্ছে। এই বাক্যগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন একই সঙ্গে তিনটা টেন্স আমি শিখাই দিব একই সঙ্গে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে ইতেসি, ইতেসো, ইতেসেন, সি, স, সেন এইগুলা থাকে। কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে। আবার যদি বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এমনই শব্দ থাকবে যেগুলা বললে অতীতকালে চলমান কোনো ভাব বুঝাবে। কিসে বুঝাবে বলেন? অতীতকালে কোনো চলমান ভাব বুঝাবে। যেমন তিনি ভাত খাচ্ছিলেন, তারা চিঠি লিখছে, সে বাড়ি যা, সরি, সে ভাত খাচ্ছিল, তারা মাছ ধরছিল, রুমা একটি গান গাচ্ছিল, আমি বাজারে যাচ্ছিলাম, আমি একটি চিঠি লিখিতেছিলাম। দেখেন লিখিতেছিলাম এইটা বললে হচ্ছে সাধু রূপ বুঝায়, কিন্তু চলিত রূপ লিখিতেছিলাম এটা না বলে আমি যদি চলিত রূপটা বলি তখন কেমন হয়? আমি একটি চিঠি লিখছিলাম। হুম অনেকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা অনেকে কিন্তু পাস্ট, অনেকেই আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসটা ভালোভাবে বুঝতে পারি না। দেখেন এই জায়গার বাংলাটা একটু দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ঘটনা দেখেন। যেমন বলছে যে আমি বই পড়ছিলাম, এই বাক্যটা দেখেন খুব ভালোভাবে, কি লিখলাম? আমি বই পড়ছিলাম। অনেকেই আমরা এখানে এসে কনফিউজড হয়ে যাই। আমি বই পড়ছিলাম এটা হলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পড়ছিলাম এটাকে যদি আমি একটি সাধু ভাষা বলি তখন কি হয়? আমি একটি বই পড়িতেছিলাম। আর এটা চলিত ভাষায় বললে, চলিত রূপে বললে পড়ছিলাম। কিন্তু এই বাক্যটাকে যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে বলি তখন কি হয় জানেন? আমি একটা বই পড়েছিলাম। কি হবে? আমি একটা বই পড়েছিলাম। আর যখন বললাম কন্টিনিউয়াস টেন্সে তখন আমি একটি বই পড়ছিলাম, এটা চলিত রূপ। পড়ছিলাম আর পড়েছিলাম দুটো দুই কাল, একটা হচ্ছে অতীতকাল পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স সাধারণ অতীতকাল, পাস্ট ইনডেফিনিট টেন্স সাধারণ অতীতকাল। এমন হলে হবে হচ্ছে বাংলাটা আমি একটি বই পড়েছিলাম, আমি একটি বই পড়েছিলাম। আর যখন বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তখন হবে আমি একটি বই পড়িতেছিলাম। তুমি বই পড়ছিলে, মেয়েটি গান করছিল। দেখেন করছিল, পড়ছিলে বললে কখন বুঝায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে। পড়িতেছিল, করিতেছিল। এটার স্ট্রাকচার কি হয়? গঠন প্রণালীটা হয় হচ্ছে সাবজেক্টের পরে অজয়ের বসে। সাবজেক্ট মানে কি? কর্তা। সাবজেক্টের পরে অজয়ের বসে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি বসে, তারপর অবজেক্ট বসে। যেমন আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, এখানে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। যদি এমন দেওয়া থাকলো আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। তুমি পড়ছিলে, ইউ আর রিডিং। যদি বলি তুমি একটা উপন্যাস পড়ছিলে, ইউ আর রিডিং আ নোভেল। কি হবে? ইউ আর রিডিং আ নোভেল। মেয়েটি গান করছিল, দ্য গার্ল অজ সিঙ্গিং, দ্য গার্ল অজ সিঙ্গিং। যদি বলি মেয়েটি গতকাল গান করছিল তখন কি হবে? দ্য গার্ল অজ সিঙ্গিং ইয়েস্টারডে, দ্য গার্ল অজ সিঙ্গিং ইয়েস্টারডে। আমি প্রত্যেকের কাছে আসব, প্রশ্ন করব, সবাই কিন্তু ভালোভাবে শুনবেন, শিখবেন। টেন্সটা যারা অনেক দিন ধরে করেননি বা টেন্সে যাদের সমস্যা থাকে আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা টেন্স খুব নিখুঁত ভাবে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে। লিপিকা আপা, নাসরিন আপা, শুনতে পারছেন আমাকে? হুম একটু, থ্যাংক ইউ। দেখেন আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে শুধু এইটা না, এখান থেকে আবার কিন্তু আমি বলেছিলাম যে আমার ব্যাচে যারা ক্লাস করবে একই সঙ্গে তাদেরকে কয়েকটা বিষয় শিখতে হবে। সেই বিষয়টা হচ্ছে কি? শুধু আমি পড়ছিলাম এইটুক শিখে আপনাকে থেমে থাকলে হবে না। কি শিখবেন? আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম না। আমি কি পড়ছিলাম? আমি কি পড়ছিলাম না? আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম না। আমি কি ভাত খাচ্ছিলাম?
আমি কি ভাত খাচ্ছিলাম না? হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন করেছে বা যে কেউ বলছে যে আমি কি গতকাল স্কুলে যাচ্ছিলাম, আমি কি গতকাল ভাত খাচ্ছিলাম, সে কি গতকাল গান গাচ্ছিল, তাহলে এই বাক্যগুলা, অর্থাৎ যখন আপনাকে প্রশ্ন করার দরকার হবে তখন প্রশ্নবোধক বাক্য সম্পর্কে ধারণা রাখতে হবে, যখন নেগেটিভ কথাবার্তা বলতে হবে তখন নেগেটিভ না বোধক সম্পর্কে ধারণা রাখতে হবে, যখন আপনাকে ইন্টারোগেটিভ, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এটা কিভাবে করা যায়, এটা আমরা ধাপে ধাপে দেখব, খুবই সহজ। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বলা হয়ে থাকে, এটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটতে থাকবে বা চলতে থাকবে। কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর কালকে কি বলা হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, ইতে থাকবো, ইতে থাকবেন এগুলা থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। দেখেন, বাংলাটা বুঝতে হবে, আমি করতে থাকব, আমি একটি চিঠি লিখতে থাকব, আমি ফুটবল খেলতে থাকব, তোমরা কাজটি করতে থাকবে, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো আমরা কি করব? এই বাক্যগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করব। উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং, তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমাদেরকে কি করতে হবে? এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, সবাই একটু ওয়েট করেন, আমি মাত্র 1 মিনিটের ভিতরে আসছি, একটু একটা মিনিট একটু ওয়েট করেন। আই এম সরি ফর দিস, 1 মিনিট একটু ওয়েট করেন। ওকে, আই এম কাম ব্যাক। দেখেন, যে বাক্যগুলো আমি বলছিলাম যে এখানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ক্রিয়াপদের শেষে ইতে থাকবে,
ইতে থাকবো এবং ইতে থাকবেন এই শব্দগুলো থাকবে। যেমন তারা ফুটবল খেলতে থাকবে, সে বাড়ি আসতে থাকবে, সে ভাত খেতে থাকবে, রহিম মাছ ধরতে থাকবে, সে ঘুড়ি উড়াইতে থাকবে, তাই না? আমরা একটা চিঠি লিখতে থাকবো। এই শব্দগুলো থাকলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয় বলেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে অতীত, সরি, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা ঘটতে থাকবে এমন বুঝালে তার কাজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এইগুলা নেগেটিভ যদি করতে বলি তাহলে কি আপনারা পারবেন? যেমন এই কাজটা দেখেন, আমি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো বা আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। এটাকে যদি নেগেটিভ করতে বলি তখন কি হবে? আই শ্যাল নট কে বলা হয় শ্যান্ট, উইল নট কে বলা হয় ওন্ট। আই ওন্ট বি ডুইং কি হবে বলেন? আই ওন্ট বি ডুইং, আমি করতে থাকবো না। আচ্ছা, এইভাবে কিন্তু একটা বাক্য থেকে আমাদেরকে মুভ করা শিখতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, ঠিক অঙ্ক করার মতো। যেমন আমরা সংখ্যা পরিবর্তন করে দিলে করতে পারি, এখানেও কিন্তু আমাদের ঠিক সেইভাবে সংখ্যা পরিবর্তন করে দিলে আমাদের করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। তো এই বাক্যগুলো দেখার পরে দেখেন এখানে একটা স্ট্রাকচার, একটা বক্সের মাধ্যমে আমরা কন্টিনিউয়াস টেন্স গুলা কিভাবে অতি সহজে শিখতে পারি। প্রত্যেকটা আমরা হ্যাঁ বোধক শিখবো। কি শিখবো বলেন? আমরা প্রত্যেকটা এখানে হ্যাঁ বোধক বাক্য শিখবো। যেমন দেখেন, জাস্ট ওয়েট এ মিনিট, এই যে জায়গাটা, এখানে প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি আই। প্রথমে আমি একটা সাবজেক্ট নিলাম, কি বলেন? আই। এরপর দেখেন আমি একটা সাবজেক্টের পরে কি নিয়েছি? সাবজেক্টের পরে একটা, সাবজেক্টের পরে আমি একটা অক্সিলারি ভার্ব নিব অ্যাম। কতটুক হলো? আই অ্যাম। এরপর ভার্বের পর আইএনজি দিব রাইটিং। এরপর অবজেক্ট দিব কি? আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আচ্ছা, এই বাক্যটাকে আমি যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন কি আর অ্যাম থাকবে? থাকবে না। অ্যাম এর পরিবর্তে কি হবে? আই ওয়াজ। আমার এই ভার্বটা কিন্তু ঠিক থাকবে। আই ওয়াজ কি হবে বলেন? আই ওয়াজ রাইটিং। আর এখানে অবজেক্ট কি হবে? এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার। এর অর্থ কি হবে? আমি একটা চিঠি লিখছিলাম, আমি একটা চিঠি লিখছিলাম। এইটা দিয়ে চারটে বাক্য বলেন তো কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আমি একটা চিঠি লিখছিলাম না, আই ওয়াজ নট রাইটিং এ লেটার। আমি কি একটা চিঠি লিখছিলাম? ওয়াজ আই রাইটিং এ লেটার? ওয়াজ আই রাইটিং এ লেটার? আমি কি একটা চিঠি লিখছিলাম না? আমি কি একটা চিঠি লিখছিলাম না? ওয়াজেন্ট আই রাইটিং এ লেটার? ওয়াজেন্ট আই রাইটিং এ লেটার? আমি কি একটা চিঠি লিখছিলাম না? তো দেখেন এইখান থেকে আপনাদের কারো যদি আমি বলি যে আপনি বাক্য করেন, এখানে উই দিয়ে করবেন, উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। সঙ্গে আপনাকে বাংলাটাও বলতে হবে। যেমন উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতে থাকবো। আমরা ক্রিকেট খেলতে থাকবো। তো এইভাবে আমি যদি বলি এইখান থেকে বাক্য করতে, ইনস্ট্যান্ট আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, লিপিকা আপা একটু আনমিউট করেন তো, দেখি আমরা একটু শুনি। আমরা প্রত্যেকে কথা বলবো, আমরা প্রত্যেকে কথা বলা শিখবো। হ্যাঁ, এইখান থেকে আপনি উই দিয়ে পড়েন তো, উই দিয়ে, উই আর প্লেইং ক্রিকেট, এটার বাংলা কি হয়? উই আর প্লেইং ক্রিকেট। ক্রিকেট খেলতেছি, আমরা ক্রিকেট খেলছি, ধন্যবাদ, খেলতেছি বা আমরা খেলছি, তাই না? এরপরে বলেন তো, উই ওয়ার প্লেইং ক্রিকেট, এটার বাংলা অর্থ কি হয়? আমরা ক্রিকেট খেলতেছিলাম। খেলতেছিলাম, থ্যাংক ইউ। আর যদি বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তখন কি হবে? উই উইল বি প্লেইং ক্রিকেট। কি হবে বলেন? উই উইল বি প্লেইং ক্রিকেট। আচ্ছা, আপনি কি এখানে তিনটা কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন, গঠন প্রণালীটাকে বুঝতে পেরেছেন বা পারেননি? খুব সঠিকভাবে বলতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, এই তিনটাই কিন্তু বসবে না, একটা বসবে। আচ্ছা, এরপর ভার্বের পর আইএনজি হয়। ভার্বের পর কি হয় বলেন? আইএনজি ফর্ম হয়। আর এরপর অবজেক্ট দিতে হয়, এই ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আপনি বলেন তো, আমি মাছ ধরিতেছি এর ইংলিশ কি হবে? আই অ্যাম, নো, এখানে দেখেন কি দিয়েছি, প্রত্যেকটা ভার্বের পরে, প্রত্যেকটা ভার্বের পরে আইএনজি দিতে হবে। আই অ্যাম ক্যাচিং ফিশ, আই অ্যাম ক্যাচিং ফিশ। আচ্ছা বলেন তো, সুমনা একটি গান গাচ্ছে, এটার ইংলিশ কি হবে? সুমনা একটি গান গাচ্ছে, ইয়েস। অর্থাৎ সুমনা ইজ সিঙ্গিং এ সং। আপনি যদি একটা ফরমেশন দেখেন, আপনি যদি একটা ফরমেশন জানেন তাহলে সেই স্ট্রাকচার দিয়ে পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে আপনি করতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে আগে সেই কন্টিনিউয়াস ফরমেশনটা জানতে হবে। কন্টিনিউয়াস ফরমেশন এটা কেমন হয়? যেমন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তাহলে আমি যাচ্ছি কি হবে? আই অ্যাম গোয়িং। আমি খেলছি কি হবে? আই অ্যাম প্লেইং। আচ্ছা, এরপরে আপনি অবজেক্ট দিতে পারবেন তো? অবশ্যই পারবেন। প্রথম বাক্য কি বলেছি? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। কি বললাম?
আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আচ্ছা, এই বাক্যের যখন আমরা কন্টিনিউয়াস দিব তখন কি হয়? তখন আই অ্যাম ইটিং রাইস, আমি একটা অবজেক্ট জুড়ে দিলাম। আমি খেলছি, আই অ্যাম প্লেইং, একটা অবজেক্ট যোগ করে দেন। আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং লুডো, আই অ্যাম প্লেইং কার্ডস, আই অ্যাম প্লেইং ভলিবল, আই অ্যাম প্লেইং ব্যাডমিন্টন। আপনার ইচ্ছা খুশি মতো আপনি অবজেক্ট যোগ করে দিতে পারবেন। আচ্ছা, এখানে যদি বলি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব, ওই একই নিয়ম। যেমন আই ওয়াজ ইটিং, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ ক্যাচিং। তাহলে আই ওয়াজ ক্যাচিং কি? আই ওয়াজ ক্যাচিং ফিশ, আই ওয়াজ ক্যাচিং এ বল, আই ওয়াজ ক্যাচিং এ ম্যান, আই ওয়াজ ক্যাচিং এ বেবি। হুম, দেখেন বাক্য গঠন খুবই সহজ, শুধু আমাদের টেকনিকটা শিখতে হবে। যারা টেকনিক জানে আর যারা জানে না, এদের ভিতরে পার্থক্যটা শুধু এইটুক, একজন জানে আর আমি বা আপনি জানি না। তো যারা জানে তারা কথা বলতে পারবে, আর যারা জানে না তাদেরকে শিখতে হবে। বুঝতে পারছেন? তো দেখেন এই বক্সের মাধ্যমে আপনারা সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে উই দিয়ে যদি করি, উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট। ইউ আর, এই ইউ আর দিয়ে দেখেন ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি, এই তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন। সঙ্গে এখানে আপনাকে ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে ড্রাইভিং। কি ব্যবহার করতে হবে? ড্রাইভিং। কি ব্যবহার করতে হবে বলেন? ড্রাইভিং। আর অবজেক্ট হিসেবে এ কার ব্যবহার করতে হবে। তো নাসরিন আপা আপনি একটু আনমিউট করেন, নাসরিন আপা। সবাই আনমিউট করবেন না প্লিজ। নাসরিন আপা একটু বলবেন এখান থেকে যে এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করতে পারি, ইউ দিয়ে এই বাক্যগুলো তৈরি করবেন। তাহলে একটু বলেন তো এখান থেকে যে ইউ আর ড্রাইভিং আ কার, এর বাংলাটা কি হবে? ইউ আর ড্রাইভিং এ কার, এর বাংলা কি হবে বলেন? তুমি একটি গাড়ি চালাচ্ছো। আচ্ছা, তুমি একটা গাড়ি চালাইতেছো, ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তখন কি হবে? তুমি তুমি একটি গাড়ি না, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। দেখেন এই বাংলাটা ক্রিয়াটা আমাদেরকে, হ্যাঁ, চালাচ্ছিলে, আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতেছি, এখানে চালিয়েছিলে এইটা বললে আপনি আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে ফিরে গেলেন। আমি শেখাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে চলমান কোনো ভাব বুঝাবে, অতীতকালে চলমান কোনো ভাব বুঝাবে। আচ্ছা, ইউ উইল বি ড্রাইভিং এ কার, এটার অর্থ কি হবে? তুমি করতে থাকবে। ইয়েস, তুমি একটা গাড়ি চালাতে থাকবে, ইউ উইল বি ড্রাইভিং এ কার। আচ্ছা, এটা নেগেটিভ করেন তো কি হবে? না বোধক। এটা আমরা একটু পরেই দেখতে পারবো, এই শীটের ভিতরেই রয়েছে। তো এটা না বোধক কি হয়? এটা না বোধক ইউ করলে কেন? ইউ ওয়ন্ট বি, দেখেন এই এই উইল বি কে, এই উইল, এই উইল বিটাকে বলা হতে বলা হবে হচ্ছে ইউ ওয়ন্ট বি। ইউ উইল বিটাকে বলা হবে ইউ ওয়ন্ট বি। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং এ কার, ইউ ওয়ন্ট বি ইটিং রাইস, ইউ ওয়ন্ট বি ক্যাচিং ফিশ, ইউ ওয়ন্ট বি রাইটিং আ লেটার। অর্থাৎ এখানে উইল নট কে বলা হচ্ছে ওন্ট। তাহলে দেখেন আমরা এইখানের এই বক্সের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সকল বাক্য করতে পারি, তাই না? নিচে এক্সাম্পল দেওয়া আছে দেখেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলেছি, ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা শিখতে হবে। কথাটা চিরজীবন, সারা জীবন মনে রাখবেন, ইংরেজির সাথে বাংলা শিখতে হবে, বাংলার সাথে ইংরেজি শিখতে হবে। আমরা অ্যাজ উই আর বাঙালি, এট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন বেঙ্গলি। আমাদেরকে আগে বাংলা, প্রথমে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার শুরু, এমন একটা সেন্টেন্স আমরা ইন্টারমিডিয়েট লাইফে পড়েছিলাম, তাই না? তো আমাদেরকে ইংরেজির সাথে বাংলা জানতে হবে, আর বাংলার সাথে সাথে ইংরেজি জানতে হবে। আপনি যদি শুধু এখানে এই বাক্যগুলো শিখে যান, দে আর ড্রয়িং এ পিকচার, দে ওয়ার ড্রয়িং এ পিকচার, দে উইল বি ড্রয়িং এ পিকচার, এইভাবে যদি আপনি একের পর এক পড়ে যান, তাহলে কিন্তু আপনি অন্যদিকে শিখতে পারবেন না, মনে থাকবে না। এখন শিখলেন ইংরেজি, একটু পরে আপনাকে যদি বলি, বলা হয়, জিজ্ঞাসা করা হয়, বলেন তো দে ওয়ার ড্রাইভিং, দে ওয়ার ড্রয়িং এ পিকচার, এর অর্থ কি? হি উইল বি রিডিং এ বুক, এর অর্থ কি? পারবেন না। তো বাংলা শিখতে হবে, বাংলার সাথে ইংরেজি শিখতে হবে, মন দিয়ে শিখতে হবে। তো দেখেন বলছে আমি একটি গান গাইতেছি, আই এম সিঙ্গিং আ সং। আমি একটি গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। দেখেছেন? এইবার দেখেন আমি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার। আমি চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি চিঠি লিখিতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। এইবার আসেন, এইগুলাকে যখন আমরা নট যোগ করে নেগেটিভ করব, একটু পরেই কিন্তু আপনাদের কনভারসেশন করতে হবে, তখন এই জিনিসগুলা কাজে লাগবে। দেখেন কনভারসেশনের জায়গাগুলোতে যখনই আসবো তখন কিন্তু আপনাদের কাজে লাগবে। এই যে, হুম, এখানে দেখেন আইএনজি ফর্ম যখন আসবে, যে আমি ভাত খাচ্ছি, আমি যাচ্ছি,
এই ধরনের বাক্যগুলো এখানে করতে গেলে আপনাকে কিন্তু এই কন্টিনিউয়াস ফরমেশন গুলো অবশ্যই লাগবে। তো এখানে বলা হচ্ছে যে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। এই সেন্টেন্সটা যে মনে রাখতে পারবে সেই বাক্যগুলো অনায়াসে করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। না বোধকের জন্য, না বোধকের জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। যেমন আমি ক্রিকেট খেলতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলিতেছিলাম না, এই দেখেন আমি ক্রিকেট খেলিতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, অ্যাম এর সাথে নট, এইটাই অজের সাথে নট, আর এইটাই উইল বি, এটাকে একসঙ্গে নট দিয়ে বলা হচ্ছে ওয়ন্ট বি। এটার অ্যাফার্মেটিভে থাকে হচ্ছে উইল বি, আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো, আর আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। কি বলা হচ্ছে? আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। দেখেন আমি ক্রিকেট খেলতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। এই যে এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি ছিল? প্রথমে আমরা কি শিখে এসেছি? আই অ্যাম প্লেইং ক্রিকেট। তো এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম, এই অ্যাম এর সাথে নট বসাতে হবে। অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম, অ্যাম এর সাথে নট বসাতে হবে। আমি ক্রিকেট খেলতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। হ্যাঁ, আমি ক্রিকেট খেলিতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। আমি কি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতে থাকবো না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। কি হবে বলেন? আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না। তুমি গাড়ি চালাইতেছো না, ইউ আর নট ড্রাইভিং এ কার, এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইউ ওয়্যার নট ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাইতেছিলে না। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাইতে থাকবে না। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতে থাকবে না। তাহলে আমরা এখন কি শিখলাম? নেগেটিভ শিখলাম। আচ্ছা, এই নেগেটিভ দিয়ে কয়েকটা বাক্য একজন একটু বলবেন, দেখি কেমন পারি আমরা। নেগেটিভ দিয়ে রুমা আপা কয়েকটা বাক্য বলেন তো। যেমন আমি ক্রিকেট খেলতেছি না, এখানে বলেন তো আমি একটা চিঠি লিখতেছি না, আমি একটা চিঠি লিখছি না, এটা কি হয়? আমি একটা আমি একটা উপন্যাস লিখছি না, I am not writing an a novel. এ নোভেল। তুমি ফুটবল খেলছো না, You are not playing football. তুমি কি ফুটবল খেলছো? হুম, You are দাঁড়ান স্যার, আগে আগে ইন্টারভিউটা বলি। এটা হচ্ছে না স্যার, প্রথম লাইনটাই ভুলে গেছি, কি জানো কোনটা জিজ্ঞেস করছেন? এটা যদি বলি ইউ আর প্লেইং ফুটবল, এটা দিয়ে চারটা বলেন। হুম ফুটবল। হুম হুম এটাকে স্যার আমি বলতেছি ইউ আর নট প্লেইং ফুটবল। হুম। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউ ওন্ট বি প্লেইং ফুটবল। না, এখানে আর ইউ প্লেইং ফুটবল এটা বাদ পড়ে যাচ্ছিল, অর্থাৎ আপনার এই এটা বাদ পড়ে যাচ্ছিল, আর ইউ প্লেইং ফুটবল। হুম, তারপর হবে ইউ আরএন্ট ইউ প্লেইং ফুটবল। আরএন্ট ইউ প্লেইং ফুটবল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন এরপর আমরা দেখব নেগেটিভ শিখেছি, এখন ইন্টারোগেটিভটা শিখবো। ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি আমরা সবাই জানি। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, আর সঙ্গে সঙ্গে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভটাও শিখবো। যেমন দেখেন এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, ওই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া থাকে, কি থাকে? সাহায্যকারী ক্রিয়া। আমি যদি একটা বাক্য দেখাই, হি ইজ গোয়িং টু মার্কেট, এই বাক্যটা এভাবে না লিখে, যেভাবে আছে এভাবে না লিখে আমি লিখবো হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে। আচ্ছা, এইটাকে যদি আমি প্রশ্নবোধক করি তখন কি হয়? সে কি বাজারে যাচ্ছে? সে কি ভাত খাচ্ছে? সে কি উপন্যাস লিখছে? রহিমা কি কাজটি করিতেছে? তারা কি কথা বলছে? তাহলে এইগুলা বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। কি করতে হয়? যেমন দেখেন, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আর যখন এইটাকে আমি প্রশ্নবোধক করব, এই ইজটাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে। ইজ হি গোয়িং টু মার্কেট, ইজ হি গোয়িং টু মার্কেট, এবং পরবর্তীতে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। সে কি বাজারে যাইতেছিল? ওয়াজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে? উইল হি বি গোয়িং টু মার্কেট, তুমি কি গাড়ি চালাইতেছো? আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাইতেছিলে? ওয়াই আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাইতে থাকবে? উইল ইউ বি ড্রাইভিং আ কার, কি বললাম? উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি গাড়িটি চালাইতে থাকবে? তুমি কি গাড়িটি চালাইতে থাকবে? দেখেছেন? তাহলে এই বাক্যগুলো আমাকে কিভাবে করতে হবে মনে রাখবেন। এই যে এখানে বলছে যে স্টেপ 3 এর মাধ্যমে, এটা পড়ে ফেলেন। বলা হচ্ছে স্টেপ 3 এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স
অর্থাৎ কোনো বাক্যকে যখন আপনি প্রশ্নবোধক করবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই দেখেন ইজ হি, এই হিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। সে কি বাজারে যাইতেছে, ইজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছিল, ওয়াজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যেতে থাকবে, উইল হি বি গোয়িং টু মার্কেট। তুমি কি গাড়ি চালাইতেছিলে, আর ইউ ড্রাইভিং আ কার। এটা যদি পাস্ট ফর্ম হয় তখন কি হয় দেখেন, তুমি কি গাড়ি চালাইতেছিলে, তুমি কি গাড়ি চালাইতেছিলে, ওয়ার ইউ ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাইতেছিলে, ইউ ওয়ার ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাইতেছিলে না, ইউ ওয়ার নট ড্রাইভিং এ কার। নেগেটিভ হলে এই অক্সিলারি ভার্বের পরে নট, ওয়ার এর পরে নট, ইউ ওয়ার নট ড্রাইভিং এ কার। তুমি একটি গাড়ি চালাইতেছিলে না, তুমি কি একটা গাড়ি চালাইতেছিলে, ওয়ার ইউ ড্রাইভিং এ কার। ওই ওয়ার নামক যে অক্সিলারি ভার্বটা, ওইটা সবার প্রথমে আসবে, ওইটা সবার প্রথমে আসবে। ওইটা কি করবে, সবার প্রথমে আসবে। ওয়ার নট ইউ ড্রাইভিং এ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছিলে না। ওয়ার নট কে বলা হয় ওয়ারেন্ট। এইবার দেখেন, আমরা শিখবো স্টেপ 4 এর মাধ্যমে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। নেগেটিভ আবার ইন্টারোগেটিভ এর অর্থ হচ্ছে প্রশ্ন না বোধক। কি হবে বলেন, প্রশ্ন না বোধক। যেমন দেখেন, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট এর পর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন অ্যাম আই নট ইউজ করাই ভালো, এই যে অ্যাম আই নট, হ্যাঁ এটা অ্যামেন্ট বা এইন্ট হয়ে যায়। যেমন অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি একটা বই পড়ছি না, তুমি কি বই পড়ছিলে না। ওয়ারেন্ট ইউ, ওয়ার নট ইউ রিডিং এ বুক, তো ওয়ার নট কে বলা হচ্ছে ওয়ারেন্ট। তুমি কি বই পড়তে থাকবে না, এই দেখেন অ্যাম নট কে অ্যামেন্ট এইন্ট, হ্যাঁ ওয়ার নট কে ওয়ারেন্ট। এই শব্দগুলো আমি আজকে আপনাদেরকে একটু দেখাই। আমি এই ক্লাসটা অনেকদিন থেকে নিব ভাবতে, কিন্তু সময় পাচ্ছি না, যার কারণে নিতে পারছি না। এইটা নিব, ব্রিটিশরা কোথায় কোন লেটারের, কোন বর্ণের উচ্চারণ করে আর কোন বর্ণের উচ্চারণ করে না। ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা সাধারণত আর এর উচ্চারণ করে না। দেখবেন আমরা অনেক সময় অনেকে অপটেন বলে ফেলি, অনেকে অপটেন, তাই না, ও এফ টি ই এন, অপটেন। কিন্তু এটা কি অপটেন উচ্চারণ করা যাবে, এটা সঠিক উচ্চারণটা কি হবে জানেন, অফেন। কি বলতে হবে, অফেন। অফেন মানে হচ্ছে প্রায়ই, অফেন মানে হচ্ছে কি বলেন, প্রায়ই। হ্যাঁ, ব্রিটিশরা কোথায় কোথায় আর এর উচ্চারণ করে না দেখেন, আমরা অফটেন বলবো না, অফেন বলবো। আমরা অলক বলবো না, অনেকে আমরা অলক বলি, শুল্ড বলি, কুল্ড বলি, টলক বলি, চলক বলি, তাই না, এগুলো বলা যাবে না। কোথায় কোন লেটার বা বর্ণ সাইলেন্ট রাখতে হবে, আমি আপনাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিব। আজকে আমরা মাত্র কয়েকটা শব্দ দেখি, ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা কোথায় আর এর উচ্চারণ করে না, আমি এগুলো দিব, মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, যেমন দেখেন ওয়ার্ড বা শব্দ আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। ওয়ার্ড বা শব্দ, আরেকটা দেখবো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। দেখেন ব্রিটিশরা কোথায় আর এর উচ্চারণ করে আর কোথায় করে না। বলা হচ্ছে ওয়ার্ড বা শব্দ আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। যেমন অ্যাক্টর, অ্যাক্টর মানে কি জানেন, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা। হুম, তো এইটাকে ওরা বলে অ্যাক্টো। কি বলে দেখেন, অ্যাক্টো। ব্রাদার, আমরা ব্রাদার বলি না, ব্রিটিশরা কখনো কিন্তু ব্রাদার বলে না। দেখবেন ইউটিউবে আপনারা লিখবেন ব্রিটিশ অ্যাকসেন্টে বিভিন্ন কনভারসেশন, সাম কনভারসেশনস ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, চলে আসবে। ব্রাদার, ওরা বলে ব্রাদা, ব্রাদা প্লিজ কাম হেয়ার। ব্রাদার, ব্রাদার বলে না, ব্রাদা প্লিজ কাম হেয়ার। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা দ্রুত উচ্চারণ করতে হবে, দ্রুত ডেলিভারি দিতে হবে। আমরা বলি ব্রা ব্রা, আমরা কি বলি, ব্রাদার প্লিজ কাম হেয়ার, অনেক স্লো বলি, ওরা খুব দ্রুত বলে যায়, ব্রাদার প্লিজ কাম হেয়ার, ব্রাদার প্লিজ কাম হেয়ার। দেখছেন, ডক্টর, আমরা বলি না আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, ওরা কিন্তু লেখার সময় ঠিকই লিখবে ডক্টর, কিন্তু লিখবে, উচ্চারণ করবে ডক্টর। কি উচ্চারণ করবে বলেন, ডক্টর। ফাদারকে কি বলে, ফাদার। টিচারকে কি বলে, টিচার। টিচারকে কি বলে বলেন, টিচার। তাহলে ব্রিটিশরা এই শব্দগুলা বিশেষ করে অ্যাক্টরকে অ্যাক্টো, ব্রাদারকে ব্রাদা, ডক্টরকে ডক্টো, ফাদারকে ফাদা, টিচারকে টিচার। এখানে অনেকেই হয়তো থেকে থাকবেন আমার ক্লাসে এই মুহূর্তে, ইউকে থেকে ক্লাস করছেন, তারা এই বিষয়টা খুব ভালোভাবে বলতে পারবেন।
তো আমরা কি করব, আমরাও কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে যখন কথা বলবো তখন আবার আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু ওরা ব্রাদারকে ঠিক ব্রাদারই উচ্চারণ করে, ওরা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ব্রাদারই বলে। কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে এই শব্দ, এই যে বিশেষ করে 5টা 6টা শব্দ বললাম, এই শব্দগুলোর শেষে কখনো তারা আর এর উচ্চারণ করবে না। কি তাহলে এই শব্দগুলোকে একটু বলতে পারবেন? একঠো, ব্রাদা, ডকঠো, ফাদা, ঠিচা। হুম, এই শব্দগুলা যখন আপনারা পড়বেন, এইগুলা যখন আপনারা ডে টু ডে লাইফে কথা বলবেন, যেমন আজকে বিশ্ব পিতৃ দিবস, আজকে বিশ্ব বাবা দিবস, হ্যাঁ, অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন, তাই না? বিশ্ব বাবা দিবস, তো আমরা বলি ফাদার, হি ইজ মাই ফাদার, এটা ব্রিটিশরা কি বলবে বলেন? ফাদা, কি বলবে? ফাদা। মনে থাকবে তো? এই অ্যাকসেন্ট গুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, আমরা পরবর্তীতে আরো কিছু দেখবো, দেখেন এখানে রয়েছে অর্ডের শেষে আর ই থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। অর্ডের শেষে আর ই এটা থাকলে ব্রিটিশরা উচ্চারণ করে না। আমি হঠাৎ করে এখানে চলে আসছি, একটা কারণ রয়েছে, কারণ আমরা ওই যে এম নট কে আর নট কে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, আমরা এম নট বলি। কিন্তু দেখবেন ট্যাগ কোশ্চেন করার সময় 9-10-এর গ্রামার বইতে একটা আইটেম রয়েছে ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ কোশ্চেনের সময় আমরা এম নট কে এইন্ট বলি, আর নট কে কিন্তু আবার ঠিকই আর এন্ড বলি। তো এম নট বললেও চলে, কিন্তু এম নট কে আমরা, এটা ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হচ্ছে এইন্ট, এম নট কে এই অ্যামেন্ট না বলে, অ্যামেন্ট না বলে এইন্ট বলা হয়। তো বলা হচ্ছে যেমন এই যে ওয়ার্ডের শেষে, শব্দের শেষে যদি একই সঙ্গে আর ই থাকে, কি থাকবে বলেন? আর ই, এইটা থাকলে তখন আমরা প্রোনাউন্সিয়েশনটা কিভাবে বলবো, যেমন এই আর এর উচ্চারণটা হবে না। কেয়ার, আমরা বলি না যে আমু, বা স্কুলে আমরা বলি যে আপনার সন্তান কিন্তু এখন এই সাবজেক্টে খুব দুর্বল হয়ে পড়ছে, বাসায় ওর দিকে একটু কেয়ার নিবেন, বা আমাদের বৃদ্ধ পিতামাতাদেরকে আমাদের কেয়ার নেওয়া উচিত, এই কেয়ার বলি না। ব্রিটিশরা কখনো কেয়ার বলে না, ওরা বলে খেয়া। প্লিজ টেক কেয়ার অফ ইউর ফাদার, প্লিজ টেক কেয়ার অফ ইউর ফাদার। হ্যাঁ, ফাদারটা বলে না, দয়া করে তুমি তোমার বাবার প্রতি যত্ন নিও, প্লিজ টেক কেয়ার অফ ইউর ফাদার। এখানে ফাদার বলা যাবে না। তো এই কেয়ারকে খেয়া বলা হচ্ছে। ফেয়ার, FARE, এটাকে বলা হচ্ছে ফেয়ার। হেয়ার বলি না, HERE, প্লিজ খাম হেয়ার, আমরা বলি প্লিজ খাম হেয়ার, এটা বলবে প্লিজ খাম হিয়া। এই দেখেন, হেয়ারকে কি বলা হবে? হিয়া। দেয়ারকে কি বলা হবে? দেয়া। মোরকে কি বলা হবে? মো। মোরকে কি বলা হবে? মো। বুঝতে পেরেছেন? তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলা কিন্তু আমরা প্রকৃত উচ্চারণ ব্রিটিশ অ্যাকসেন্টে যদি করি, খেয়ারকে আমরা খেয়া বলবো, ফেয়া বলবো, হিয়া বলবো, দেয়া বলবো, মো বলবো। প্লিজ গিভ মি মোর ফুড, প্লিজ গিভ মি মোর ফুড, আমরা প্লিজ গিভ মি মোর ফুড, দয়া করে আমাকে আরো কিছু খাবার দিন, এটা না বলে আমরা বলবো প্লিজ গিভ মি মোর ফুড। কি বলবো বলেন? প্লিজ গিভ মি মোর ফুড। এইবার দেখেন, অর্ডের মধ্যে আর এর পর PURE, পিওর কনসোনেন্ট থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। হুম, যেমন যেখানে বলা হচ্ছে অর্ডের মধ্যে আর এর পর, আর এর পর একটা কনসোনেন্ট থাকতে হবে, পিওর কনসোনেন্ট। আচ্ছা, যেমন দেখেন এখানে বললাম CART, কার্ট মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, তাই না? তো এই কার্ট, এখানে আর রয়েছে। CHART, চার্ট, এখানে আর এর পরে টি রয়েছে, তাই না? তো এই যে আর এর পর যদি কনসোনেন্ট থাকে, তাহলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। যেমন কার্ট, ওরা বলে খাট, দিস ইজ আ খাট। চার্ট, দিস ইজ আ চার্ট, দিস ইজ আ চার্ট। দেখেছেন? আমরা বলি ডার্ক, ডার্ক মানে কি? অন্ধকার। দেখেন, ডার্ক মানে কি হবে? অন্ধকার। ওরা বলে ডাক, কি বলে? ডাক। আমরা বলি PART, পার্ট। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদের প্রোনাউন্সিয়েশনের ক্লাস আরো ভালোভাবে যখন নিব, তখন এটা দেখাবো যে পি কে বলা হচ্ছে ফ, পি কে কি বলা হচ্ছে? ফ। তো এটা বলা হচ্ছে ফাট। কি বলা হয় বলেন? ফাট। আমরা পার্ট বলি, কিন্তু ওরা বলে ফাট। স্যাটারডে, SATURDAY, স্যাটারডে, ওরা কি বলে? স্যাটারডেই। স্যাটারডেই, এই আরটা কিন্তু সাইলেন্ট থাকবে। তো দেখেন, আমি হঠাৎ করে অল্প একটু বিষয় আপনাদের দেখালাম, এটাও আপনাদের অনেক কাজে দিবে। এটা আমি পাঠিয়ে দিব, আপনারা এটা ভালোভাবে পড়বেন, ঠিক আছে? প্লিজ কাম টু দা পয়েন্ট। এখানে বলা হচ্ছে 4টি সেন্টেন্স আমরা এখন একসাথে শিখবো, যে এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কিভাবে আমরা বলতে পারি। দেখেন, এখানে এই 4টা সেন্টেন্স আমি আপনাদেরকে দিয়ে একটু রিড আউট করাবো। হ্যাঁ, দেখি আমরা এটা কেমন পড়তে পারি। এই 4টা সেন্টেন্স একটু পড়বেন। নাসরিন আপা একটু পড়েন তো। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, এখান থেকে পড়েন, রিড কুইকলি। সে বাজারে যাচ্ছে। হি ইজ নট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না।
ইজ হি গোয়িং টু দ্য মার্কেট, সে কি বাজারে যাচ্ছে? ইজ নট হি গোয়িং টু দ্য মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না? এই ইজ নট বলবো না, এটা শর্ট ফর্মে আমরা বলবো ইজেন্ট। কি বলবো বলেন? ইজেন্ট। ইজেন্ট, হ্যাঁ। তো এখানে গোয়িং দিয়ে বাক্য রচনা করেছেন। আচ্ছা, গোয়িং দিয়ে না করে এখানে যদি আমি আপনাকে প্লেইং দিয়ে বলি, হি ইজ প্লেইং ক্রিকেট, এইটা ঠিক রেখে বলেন তো, হি ইজ প্লেইং ক্রিকেট, তারপর কি হবে? আচ্ছা আপা, আপনার ওখানে আপা আপা আপনার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, প্লেইং দিয়ে আমি বলেছি হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ নট প্লেইং ক্রিকেট, ইজ হি প্লেইং ক্রিকেট, ইজেন্ট হি প্লেইং ক্রিকেট। এখানে যদি আমি ক্যাচিং দেই, হি ইজ ক্যাচিং এ ফিশ, হি ইজ নট ক্যাচিং এ ফিশ, ইজেন্ট হি ক্যাচিং এ ফিশ, ইজ হি ক্যাচিং এ ফিশ। আপনি যদি একটা ভালোভাবে বাদ্যযন্ত্র, আমি হারমোনিয়ামের কথা বলি, একটা হারমোনিয়াম ভালোভাবে বাজাতে শেখেন, বাজানো শেখেন, আপনি পৃথিবীর সব হারমোনিয়াম বাজাতে পারবেন। কারণ ওই একটার ভিতরে যে বৈশিষ্ট্য, পৃথিবীর অন্য সব হারমোনিয়ামে সেই একই বৈশিষ্ট্য। আমি মোটর বাইক চালাতে পারি, আমি যদি কখনো আমেরিকায় যাওয়ার সুযোগ পাই, আমি আমেরিকাতে গিয়ে ওখানকার একটা মোটর বাইক চালাতে পারবো। হয়তো ওখানকার বাইকের ডিজাইনটা আলাদা হতে পারে, কিন্তু এখানে ড্রাইভিং যে সিস্টেমটা সব কিন্তু প্রায় একই থাকে। তো একটি বাক্য যদি আপনি শিখতে পারেন, একটা স্ট্রাকচার শিখতে পারেন, আপনি অন্যগুলা অটোমেটিকলি পারবেন। কি বলেছি বুঝতে পেরেছেন? তো এইভাবে কিন্তু আমাদের এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। আর একটু দেখি, নিচের বাক্যগুলো আমরা অনুবাদ করব। এইগুলো আমরা এখন একটু ইংরেজি দেওয়া আছে, এইগুলো আমি বাংলাটা দেয়নি, এইগুলো আমাদেরকে একটু অনুবাদ করতে হবে। দেখি আমরা কেমন পারি। এগুলো ইংলিশ থেকে একটু বাংলায় অনুবাদ করবেন। লিপিকা আপা একটু পড়েন তো এইগুলা। হি উইল বি প্লেইং ক্রিকেটের বাংলাটা কি হবে? হি ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, বলেন। হুম। তারপর কি হবে বলেন? ক্রিকেট খেলতে থাকবে, ইয়েস। দেখেন, হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না। উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে? ওয়ন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না? ওয়ন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না? তাহলে এই বাক্যগুলা দিয়ে আমরা কি করব? আমরা সেন্টেন্স তৈরি করব। প্লেইং এর পরিবর্তে আমরা এখানে ওয়াকিং আনতে পারি, ক্যাচিং আনতে পারি, ম্যাচিং আনতে পারি, এখানে আমরা পেইন্টিং আনতে পারি, এখানে আমরা ইটিং আনতে পারি, এখানে আমরা ড্রয়িং আনতে পারি। বিভিন্ন রকমের ভার্ব এখানে আমরা এনে তারপরে আইএনজি দিতে পারি। আবার এখানে হি ইজ প্লেইং ক্রিকেট এইটা না দিয়ে আমরা দিতে পারি হি ইজ প্লেইং লুডো, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ব্যাডমিন্টন। অর্থাৎ নিজেদের মনে মনে এইগুলো চর্চা করতে হবে। একটা বাক্য একটা রূপে দেওয়া আছে, অন্য রূপে তৈরি করতে হবে। দেখবেন মিষ্টির দোকানে একই রকমের দুধ দিয়ে অনেক রকমের মিষ্টান্ন তৈরি করা হয়, দই তৈরি করা হয়, পনির তৈরি করা হয়, তারপরে রসগোল্লা তৈরি করা হয়, তারপর আপনার ঘি তৈরি করা হয়, মাখন তৈরি করা হয়। সবকিছুর মূল উপাদান কিন্তু দুধ। তো এখানে একটা গ্রামার আইটেম, একটা রুল দিয়ে আমাদেরকে বিভিন্ন আইটেমে ট্রান্সফর্ম করা শিখতে হবে। হি উইল বি প্লেইং ক্রিকেট, এইটা না বলে আমি যদি এই বাক্যটা বলি হি ইজ গোয়িং টু মার্কেট, হ্যাঁ, এই বাক্যটাকে আমি যদি বলি হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট, আমি উপরে থেকে একটা বাক্য বেছে নেই। যেমন, জাস্ট ওয়েট এ মিনিট, দেখেন এই বাক্যটা বললাম আই অ্যাম রাইটিং এ লেটার, তাই না? আমি হঠাৎ করে একটু অন্য জায়গায় যদি চলে যাই কেমন হয় দেখেন। এই বাক্যটা একটা টেন্সের বাক্য, তাই না? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। এই বাক্যটাকে আমি টেন্সের ভিতরে রাখবো না, আমি মডালের ভিতরেও রাখবো না। এই বাক্যটা আমি কোথায় নিয়ে যেতে পারি? এটাকে আমি ভয়েস চেঞ্জে নিয়ে যেতে পারি। কেমন দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, এইটার ভয়েস চেঞ্জ হবে। এই এ লেটার এইটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, এইটাকে আমার সাবজেক্ট বানাতে হবে। কি করতে হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আর প্যাসিভ মুডের বাংলাটা হবে আমার দ্বারায় একটি চিঠি লেখা হচ্ছে। আমি ভাত খাচ্ছি, এটার ভয়েস চেঞ্জ কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে।
এটার ভয়েস চেঞ্জ কি হবে বলেন? ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। আমি একটি মাছ ধরছি, এর ভয়েস চেঞ্জ কি হবে? মাছ আমার দ্বারা ধরা হচ্ছে। মাছ আমার দ্বারা ধরা হচ্ছে। তো আমি এইটা দিয়ে যদি করি, আই এম রাইটিং এ লেটার, এটা কি হয়? এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এটা যখন ভয়েস চেঞ্জের পার্টে গেলে আপনারা বুঝতে পারবেন। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। তো দেখেন এই যে ট্রান্সফর্ম করা, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা, এই রূপান্তর করাটা আমাদেরকে শিখতে হবে। যে রূপান্তর করতে পারবে সে ইংরেজি শিখতে পারবে। ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্য তৈরি করতে হবে। আমি ছোট একটা এক্সাম্পল এখানে একটু দিয়ে দেখাই। যেমন দেখেন, এখানে এই বাক্যটা আমি একদিন লিখেছিলাম, হি গেভ, CAVE, হি গেভ, সে দিয়েছিল। আচ্ছা, এখানে আমি একটা অবজেক্ট বসাতে পারি, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। দেখেন বাক্য কিভাবে বড় হয়। প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসলাম, হি, সাবজেক্ট নিয়ে আসলাম কি, হি। তারপর একটা ভার্ব নিয়ে আসলাম, GAVE। তারপর কি নিয়ে আসলাম? একটা ভার্ব, হি গেভ। এরপর কি দিলাম? মি, হি গেভ মি। কি হলো বাক্যের অর্থ? সে আমাকে দিয়েছিল, হি গেভ মি। সে আমাকে কি দিয়েছিল? হি গেভ মি আ রোজ, ROSE। সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কি বললাম বলেন? হি গেভ মি আ রোজ। বাক্যটা প্রথমে কি নিয়েছিলাম? হি। তারপর সাবজেক্ট দিয়েছি গেভ। তারপর একটা অবজেক্ট দিয়েছি মি। তারপর আরেকটা আমি অবজেক্ট দিয়েছি এ রোজ। এখানে কিন্তু ডাবল অবজেক্ট। এ রোজ একটা অবজেক্ট, আর মি একটা অবজেক্ট। মনে রাখবেন কি হলো? হি গেভ মি এ রোজ। আচ্ছা, সে কখন দিয়েছিল? গতকাল। YESTERDAY। হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে। সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কখন দিয়েছিল? ইন দা আফটারনুন। THE, ইন দা আফটারনুন। AFTERNNN। দেখেন, হি গেভ মি আ রোজ, এরপর একটু বাড়ালাম ইয়েস্টারডে, এরপর আরেকটু বাড়ালাম ইন দা আফটারনুন। হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দা আফটারনুন। সে গতকাল বিকেল বেলায় আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কোথায় বসে দিয়েছিল? এট দ্য পার্ক। কি হবে? এট দ্য পার্ক, PARK। দেখেন, হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন এট দ্য পার্ক। সে গতকাল বিকেল বেলায় পার্কে বসে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। হুম। আচ্ছা, তার সাথে কারা ছিল? উইথ হিজ ফ্রেন্ডস, WITH, উইথ হিজ ফ্রেন্ডস, FRIENDS। দেখেন কি লিখলাম তাহলে? হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন এট দ্য পার্ক উইথ হিজ ফ্রেন্ডস। সে গতকাল সন্ধ্যায় আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল পার্কে বসে তার বন্ধুদের সাথে। কেন দিয়েছিল? মনে করেন এটা ছিল 14 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস উপলক্ষে, অথবা আমাকে প্রস্তাব দেওয়ার জন্য। টু প্রপোজ মি, টু প্রপোজ, PROPOSE, টু প্রপোজ মি, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য। দেখেন বাক্যটা কোথায় ছিল? প্রথমে নিয়ে এসেছিলাম হি, তারপর দিলাম হি গেভ মি, তারপর দিলাম হি গেভ মি আর রোজ। সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল, গিভ এর পাস্ট ফর্ম গেভ। তারপর কি? ইয়েস্টারডে, সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কখন দিয়েছিল? ইন দ্য আফটারনুন। কোথায় দিয়েছিল? এট দ্য পার্ক উইথ হিজ ফ্রেন্ডস টু প্রপোজ মি। দেখছেন? তাহলে বাক্য বড় করতে গেলে, একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করতে গেলে আমাদের এই প্রেপোজিশন ইন দ্য আফটারনুন, ইন হচ্ছে এখানে প্রেপোজিশন, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, উইথ প্রেপোজিশন, টু প্রপোজ মি, এই টু প্রেপোজিশন। প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, কনজাংশনের ব্যবহার জানতে হবে, অ্যাডভার্বিয়ালের ব্যবহারটা জানতে হবে। তো দেখেন আমি যে জায়গাটাতে ছিলাম, এই বক্সের মাধ্যমে আমরা অনেকগুলো বাক্য শিখেছি। সেই বাক্যের ভিতরে এখানে কিছু ইংরেজি বাক্য দেওয়া ছিল, যেমন হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না। আমি এগুলোর বাংলা কেন লিখিনি? কারণ বাংলাটা লিখলে আপনারা অলরেডি সেটা দেখে দেখে বলতে পারতেন। ইংরেজি থেকে আমাদের বাংলা করার ক্ষমতা থাকতে হবে, আবার বাংলা থেকে ইংরেজি। দেখেন এই যে বাক্যটা হি উইল বি প্লেইং ক্রিকেট, আমি যদি এই বাক্যটার বাংলা না দিয়ে, সরি ইংরেজি না দিয়ে শুধু বাংলা দিতাম, সে ক্রিকেট খেলতে থাকবে, সে ক্রিকেট খেলতে থাকবে, তখন কি করতে হবে? তখন বলতে হবে হি উইল বি প্লেইং ক্রিকেট। কখনো কখনো ইংরেজি থেকে বাংলা করতে হবে, কখনো কখনো বাংলা থেকে ইংরেজি করতে হবে। তো আমি যে ট্রান্সলেশনের শীটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ট্রান্সলেশনটা কি আপনাদের মনে আছে? ট্রান্সলেশন গুলো করতে পারবেন আমি যদি এখন আপনাদের সামনে নিয়ে আসি?
এই ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার আমাদের ক্যাপাসিটি থাকতে হবে। এরপর দেখেন বলা হচ্ছে স্টেপ 3 এর আগে WH ওয়ার্ড, আমরা স্টেপ 3 দেখে এসেছি না? এই দেখেন স্টেপ 3, এই যে এইটা, ইজ হি গোয়িং টু মার্কেট, ওয়াজ হি গোয়িং টু মার্কেট। এই স্টেপ 3 এর আগে বলা হচ্ছে যে স্টেপ 3 এর আগে WH ওয়ার্ড যেমন হোয়েন, হট, হাউ, হোয়ার, হোয়াই যুক্ত করলে WH ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। যেমন তুমি কেন ক্রিকেট খেলিতেছো, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট। এই দেখেন আর ইউ প্লেইং ক্রিকেট, আমরা কিন্তু এইটা পড়ে এসেছি, এটা শিখে এসেছি। তুমি কি ক্রিকেট খেলছো, আর ইউ প্লেইং ক্রিকেট। এর আগে যখন আমি একটা WH ওয়ার্ড যোগ করলাম, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, কেন তুমি ক্রিকেট খেলছো, তুমি কেন ক্রিকেট খেলিতেছো, তুমি কখন ক্রিকেট খেলিতেছো, হোয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট। হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে, কেন সে বাজারে যাইতেছে, হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, কেন সে বাজারে যাইতেছে। দেখেন এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে আমরা একটা WH ওয়ার্ড যুক্ত করে দিয়েছি। হোয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলতেছিলে। আমি আপনাদের বাসায় যে কোনো একজনের বাসায় বেড়াতে গিয়েছি হঠাৎ করে, তো বললেন, জিজ্ঞাসা করছেন, ইংলিশে বলতে চাচ্ছেন, স্যার আপনি বাসা থেকে কখন রওনা দিয়েছিলেন, আপনার বাসে আসতে কতক্ষণ সময় লেগেছে, আপনি কবে আবার বাসায় ফিরে যাবেন। তাহলে এই যে বাক্যগুলা আপনি যদি এই সেন্টেন্সের না জানেন গঠন, কখনো কি বাক্য করতে পারবেন? পারবেন না। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এই সেন্টেন্সগুলো শিখতে হবে। তুমি কেন ক্রিকেট খেলিতেছো, আপনার ছেলে দুপুরের খুব এই কাঠফাটা রৌদ্রে সে মাঠে ফুটবল বা ক্রিকেট খেলতে গিয়েছে, আপনি তার পিছু পিছু মাঠে গিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বলছেন যে বাপ্পি তুমি কেন ক্রিকেট খেলিতেছো। এই প্রশ্নটা কিভাবে করবেন, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট ইন দিস সান, ইন দিস হিটেড সান, ইন দিস আনবিয়ারেবল হিট, এই অসহনীয় গরমে তুমি কেন ক্রিকেট খেলছো। কি হবে, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট ইন দিস আনবিয়ারেবল হিট। দেখছেন? তাহলে এই যে শব্দগুলা, এই যে বাক্যগুলা আপনাকে গঠন করতে গেলে এইভাবেই কিন্তু করতে হবে। তো এতক্ষণ আমি যা শিখালাম এইগুলোর আমি একটু ফিডব্যাক নিতে চাই। আমি যা যা শিখিয়েছি ঠিক সেইগুলো আমার সামনে একটু উপস্থাপন করতে হবে। একটা বাক্যের মাধ্যমে বা দুইটা বাক্যের মাধ্যমে এইগুলো একটু বলতে হবে। অপসরা, হুম, একটু তুমি বলো তো যে এই বাক্যগুলা পড়িয়েছে এগুলো কি সব বুঝতে পেরেছো? পড়ো। হুম হুম, কি কি বলেছি বলো, কয়েকটা বাক্য বলতে হবে। আমি যাদেরকে আনমিউট করতে বলিনি তারা আনমিউট করবেন না। ওয়ালিউল্লাহ, ওয়াহিদুল আলম, আপনাদেরকে তো আমি আনমিউট করতে বলিনি, আপনারা আনমিউট করছেন কেন? আমি অপসরাকে বলেছি, মৌসুমী, সে বলবে, আপনারা সবাই কথা বললেন না, সবাই শুনবেন। হ্যাঁ বলুন। এই যে বাক্যগুলো আমি বললাম এখান থেকে আমি অ্যাট এ গ্লান্স এক নজরে শুনতে চাচ্ছি যে আমি এতক্ষণ ধরে কি কি পড়ালাম, একটা বাক্যকে কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে 4 ভাবে আমরা বলতে পারি, এইগুলো বলার জন্য একটু অনুরোধ করছি, আমরা সবাই শুনবো। স্টার্ট নাও। She is playing. She is playing in the field. হুম, তারপর Is not. She isn't playing in the field. ফিল্ড, Is, is she playing cricket in the field? ইন দ্য ফিল্ড। Isn't she playing cricket? এই WH দিয়ে WH ওয়ার্ড ব্যবহার করে কয়েকটা বাক্য বলা যাবে, WH ওয়ার্ড ব্যবহার করে। যেমন এই যে তুমি কেন ক্রিকেট খেলছো, এইগুলা বাদে, সামনে যা আছে এগুলা বাদে। When will you go to the market? থ্যাংক ইউ, হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট, এর অর্থ কি? একেবারে সহজ, ইয়েটা বলা যাবে, এর ইয়েটা কি, এর বাংলা অর্থটা কি, হোয়েন উইল ইউ গো টু মার্কেট, এর বাংলা অর্থ কি? তুমি তুমি কখন বাজারে যাবে? তুমি কখন বাজারে যাবে। আমি যদি বলি তুমি কখন ভাত খাবে, তখন কি হবে বলেন তো, তুমি কখন ভাত খাবে। হুম, When will you reach the তুমি uh, কখন, অপসরা আজকে কি হচ্ছে, অপসরা তো খুব ভালো পারে, এভাবে বলতে হবে। তো তুমি কখন ক্রিকেট খেলবে, কি হবে? হুম?
তুমি কখন ঢাকায় যাবে? হুম, তুমি কখন তুমি কখন গোসল করবে? হুম, তুমি কখন ঘরটি পরিষ্কার করেছিলে? তুমি কখন ঘরটি পরিষ্কার করেছিলে? হোয়েন উইল ইউ ক্লিন দা রুম, বা হোয়েন ডিড ইউ ক্লিন দা রুম। হুম, তুমি কখন ঘরটি পরিষ্কার করেছিলে? দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনারা বাক্য করবেন, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করবেন, ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে করবেন। এটা বাড়ির কাজ থাকলো। আমি তো কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি, পারফেক্ট টেন্সটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরাঘটিত কাল। যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন এর অর্থটা হবে পুরাঘটিত বর্তমান কাল। যদি বলি পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। ফিউচার পারফেক্ট টেন্স, পুরাঘটিত ভবিষ্যৎকাল। কি হবে? পুরাঘটিত ভবিষ্যৎকাল। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, এরূপ বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়েসো, ইয়াসেন এরূপ থাকবে। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে, যেমন দেখেন আমি ক্রিকেট খেলেছি। হুম, আমরা ক্রিকেট খেলেছি, আমরা ইংরেজি কি উই। উই এর পর একটা অক্সিলারি ভার্ব বসেছে হ্যাভ। উই এর পর একটা অক্সিলারি ভার্ব বসেছে কি হ্যাভ। উই হ্যাভ। প্লে ভার্বের সঙ্গে এর ভি3 যোগ করতে হবে, প্লেড। ইট, এট, ইটেন, এই ইটেন কাজে লাগবে। ডু, ডিড, ডান, এই ডান কাজে লাগবে। তারপর রাইট, রোট, রিটেন, এই রিটেন ফর্মটা কাজে লাগবে কোথায়? পারফেক্ট টেন্স করতে গেলে। হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোক সেটা পাস্ট পারফেক্ট টেন্স, হোক সেটা ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এবং প্যাসিভ মুড করতে গেলে সর্বদা আমাদের ভি3 অংশ কাজে লাগবে। কোনটা লাগবে বলেন? ভি3 অংশ কাজে লাগবে। তো এই জায়গাগুলা আমরা প্রতিনিয়ত একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু পারা যায় না। যেমন দেখেন এখানে আপনাদের প্র্যাকটিস অংশের ভিতরে এই জায়গাগুলো আমি হোয়েন দিয়ে কেবল প্রশ্ন করেছি, তাই না? হোয়েন দিয়ে যদি আরো কিছু বাক্য করি, যদি বলা হয় তুমি কখন এই জায়গাটি আবিষ্কার করেছিলে, আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। আপনি আমেরিকায় গিয়েছেন, আপনার সুযোগ এসেছে অস্ট্রেলিয়ায় যাওয়ার, সুযোগ এসেছে ইউকেতে যাওয়ার। তো ওইখানে গিয়ে আপনি প্রথম দিন ওখানে কিন্তু কাজের লোক পাওয়া যায় না। আমাদের দেশের সিস্টেম আর ওইসব দেশের সিস্টেম অনেক আলাদা। তো সেখানে আপনি একা একা বাজার করতে গিয়েছেন। তো আপনি একটা রিক্সাওয়ালাকে বা আপনি যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে মাছ বাজার কোন দিকে, মুরগির বাজার কোন দিকে, বা আমি এখন চাউল কিনতে চাই, চাউলের মার্কেট, চাউল পট্টি কোন দিকে, এই প্রশ্ন করতে হবে। তো সেখানে তো আপনি বাংলায় প্রশ্ন করতে পারবেন না যে আমি এখন মাছ কিনবো, মাছের বাজার কোন দিকে। হুম, তারপর এখন যদি আপনি কারো কাছে সময় জানতে চাচ্ছেন এখন কয়টা বাজে, হুম, বা তুমি কখন এসেছিলে, আপনি কখন এই কাজটি করেছিলেন, এই প্রশ্ন করা। ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই ভাস্ট, খুবই বিশাল। দেখেন বলা হচ্ছে তুমি কখন এই জায়গাটি আবিষ্কার করেছিলে। হোয়েন ডিড ইউ ডিসকভার দিস প্লেন, এই প্লেস। এই দেখেন হোয়েন এর পরে ডিড ব্যবহার করেছি কেন? কারণ এই প্রশ্নটা পাস্ট ফর্মে করতে হয়েছে। তুমি কখন এই জায়গাটি আবিষ্কার করেছিলে? হোয়েন ডিড ইউ ডিসকভার দিস প্লেস। তুমি কখন এই প্রকল্প শুরু করেছিলে? হোয়েন ডিড ইউ স্টার্ট দিস প্রজেক্ট। তুমি কখন ব্যায়াম করা বন্ধ করেছিলে? হোয়েন ডিড ইউ স্টপ এক্সারসাইজিং। তুমি কখন সাহায্য চেয়েছিলে? হোয়েন ডিড ইউ আস্ক ফর হেল্প। তুমি কখন এটি প্রতিশ্রুতি দিয়েছিলে? হোয়েন ডিড ইউ প্রমিস দিস। দেখেছেন এই বাক্যগুলো কিভাবে করতে হবে? হোয়েন এর পরে ডিড ব্যবহার করতে হবে। তুমি কখন নিয়মগুলি ব্যাখ্যা করেছিলে? হোয়েন ডিড ইউ এক্সপ্লেইন দ্য রুলস। তুমি কখন টিকিট বুকিং করেছিলে? হোয়েন ডিড ইউ রিজার্ভ দ্য টিকেটস। আচ্ছা, এইভাবে এই রুলের ভিতরে থেকে আপনাকে যদি আমি বাক্য তৈরি করতে বলি যে তুমি কখন ঢাকায় গিয়েছিলে, তুমি কখন তোমার মোবাইলটি কিনেছিলে, সে কখন গানটি গেয়েছিল, তারা কখন খাবারটি খেয়েছিল, তাহলে এইভাবে কি পারা যাবে? নিজের কাছে একটু নিজে প্রশ্ন করে দেখেন তো। যদি পারা যায় তাহলে ভালো, আর যদি না পারা যায় তাহলে আরো ভালো। কেন জানেন আরো ভালো কেন বললাম?
কারণ তারা শিখতে পারবেন। যারা ভুল করে, আমি মনে করি পৃথিবীতে ভুল বলে কোনো জিনিস নাই। প্রত্যেকটা ভুল করা মানেই হচ্ছে জীবনের এক একটি নতুন শিক্ষা। আমরা অনেক সময় বলি না যে একটা বড় ভুল করে ফেলেছি জীবনে, এটা আপনি আপনার নিয়তির দোষ দিবেন না। এটা মনে করতে হবে ওই ভুলটা আপনার জীবনের নতুন একটা শিক্ষা। দোলনা থেকে কবর পর্যন্ত আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি, এটা মনে রাখবেন, হাদিসের কথা। যাই হোক, তো এখানে বলা হচ্ছে তুমি কখন নিয়মগুলি ব্যাখ্যা করেছিলে, হোয়েন ডিড ইউ এক্সপ্লেইন দ্য রুলস। তুমি কখন টিকিট বুকিং করেছিলে, হোয়েন ডিড ইউ রিজার্ভ দ্য টিকেটস। তুমি কখন সমস্যাটির সমাধান করেছিলে, হোয়েন ডিড ইউ সলভ দ্য প্রবলেম। হোয়েন ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কখন সমস্যাটির সমাধান করেছিলেন। আচ্ছা দেখেন, এখানে আরো অনেক প্রশ্ন রেখেছি। এখানে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি, আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি, অনেকগুলা বাক্য আমরা দিয়ে প্রশ্ন করব। একটা দেখেন, বলা হচ্ছে যে ফর। ফর অর্থ হচ্ছে জন্য, ফর প্লাস ভার্বের পর আইএনজি। যদি বলা হয় যাওয়ার জন্য, ফর গোয়িং। খাওয়ার জন্য, ফর ইটিং। লেখার জন্য, ফর রাইটিং। আচ্ছা যদি বলা হয় এই কলমটি লেখার জন্য, কে বলতে পারবেন বলেন তো? এই কলমটি লেখার জন্য কি হবে? হু ক্যান ডু ইট? এই কলমটি লেখার জন্য বলতে পারবেন কি হবে? হুম, বাক্যগুলো আমাদেরকে তৈরি করতে হবে, বাক্য রচনা না পারলে কোনোভাবেই কিন্তু আমাদের সম্ভব না। দেখেন, ফর রাইটিং লেখার জন্য, তাহলে এই কলমটি লেখার জন্য, দিস পেন ইজ ফর রাইটিং। খাওয়ার জন্য, ফর ইটিং কি হবে? দিস ফুড ইজ ফর ইটিং। যাওয়ার জন্য, ফর গোয়িং, তাহলে কি হবে? এই গাড়িটি বা এই যানবাহনটি যাওয়ার জন্য, দিস বাইক অর দিস ট্রান্সপোর্ট ইজ ফর গোয়িং। ঘুমানোর জন্য, যদি বলা হয় এই বিছানাটি ঘুমানোর জন্য কি হবে? দিস বেড ইজ ফর স্লিপিং। দিস বেড ইজ ফর স্লিপিং, এই বিছানাটি ঘুমানোর জন্য। আচ্ছা যাই হোক, আমি এখন শেষের দিকে একটু ডায়লগের দিকে চলে আসি। দেখেন, কথোপকথন। আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলি, দুইজন মানুষ, এখানে যে কোনো দুইজনকে আমি এখন যদি অনুরোধ করি আনমিউট করে, যে আপনারা একটা টপিকস আমি নির্ধারণ করে দিলাম, এই টপিকসের উপরে কথা বলেন। তো এইটা কথা বলতে গেলে কিভাবে শুরু করতে হয়? একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। যেমন একজন বলবে তোমার নাম কি? এই যে অতিথি বলছে এখানে তোমার নাম কি? সবুজ বলছে আমার নাম সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ? সবুজ বলছে আমি পড়াশোনা করি। সবুজ কি বলছে? আমি পড়াশোনা করি। আচ্ছা তাহলে এখানে রুমা আপা এগুলো একটু পড়েন তো ব্যাখ্যা করে করে, আমরা একটু শুনি। বাংলা থেকে ইংলিশটা বলতে হবে, তোমার নাম কি? ওকে স্যার। আচ্ছা, এখানে হচ্ছে অতিথি। এই গেস্ট। যে এখানে একটা ক্যারেক্টার, তোমার নাম কি? এটা গেস্ট। এটা কি স্যার মানে ইংরেজিটাও সাথে সাথে বলবো? হ্যাঁ হ্যাঁ, হোয়াটস ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এইভাবে। হোয়াটস ইউর নেম? সবুজ। আমার নাম সবুজ, মাই নেমস সবুজ। অতিথি, তুমি কি করো সবুজ? হোয়াট আর ইউ ডুইং সবুজ? সবুজ, আমি পড়াশোনা করি। আই অ্যাম স্টাডিং। নো, নাকি স্যার? আমি পড়াশোনা করি। আপনি যেটা বলছেন আই এম স্টাডিং, এটা এবার হয়ে তুমি গেল বলো হচ্ছে, সবুজ। হ্যাঁ এটা হচ্ছে আমি পড়াশোনা করছি, এটা বলতে হবে আই স্টাডি, আমি পড়াশোনা করি। অথবা আই ডু স্টাডি। সবাই ভালো করে শুনবেন, আই আই ডু ডু স্টাডি। স্টাডি। হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? হোয়াট ক্লাস ডু ইউ রিড? হুম হচ্ছে রি স্যার, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, মানে এটা তো রিডিং হবে নাকি স্যার? হুম। রিড ইন। আচ্ছা। তারপর হচ্ছে রিড ইন, হ্যাঁ হ্যাঁ রিড ইন। তারপর হচ্ছে এখানে আছে সপ্তম শ্রেণীতে, ক্লাস 7, এটা শুধু কি ক্লাস 7 বললে হবে স্যার, নাকি আই রিড ইন ক্লাস 7? এটা দুই ভাবে বলতে পারবেন, ক্লাস 7 বললেও হয়, অথবা আই রিড ইন ক্লাস 7 এটা বললেও হয়। ক্লাস 7। হুম। তারপর তুমি কোন স্কুলে পড়ো? হোয়াট স্কুল ডু ইউ রিড? না, হোয়াট স্কুল বলা যাবে না, এখানে বলতে হবে ইন হুইচ স্কুল। হোয়াট ইজ ইউর স্কুল নেম, এটা হয় না? ও, ওইটার বাংলাটা এখানে হয়ে যায় কি জানেন, ট্রান্সলেটেড হোয়াট ইজ, বলতে হবে। হোয়াট ইজ ইওর স্কুল নেম, এটার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় তোমার স্কুলের তোমার নাম কি। স্কুল কি? ও, এটা কিন্তু তো এখানে একটু। বলছে যে তুমি কোন স্কুলে পড়ো, ইন হুইচ স্কুল, কোন স্কুল এ। এই ইন এর জন্য এ হচ্ছে কোন স্কুলে, ইন হুইচ স্কুল ডু ইউ রিড, তুমি কোন স্কুলে পড়ো। হুম। আচ্ছা, তারপরে সে বললো যে ঢাকা মডেল স্কুল। হুম।
তারপর হচ্ছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? হুম। আহ, বা দেখেন এটা আমি একটু কি কথা বুঝছো বলি, প্রফেসর? কথাটা হচ্ছে কি, আমরা কনভারসেশন করতে আসলে আমাদের সামনে এই সমস্যাগুলো আসে। আর এই কনভারসেশন এইভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসবে। আর এই সমস্যাগুলো ওভারকাম করতে পারলে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। দেখেন, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, প্রথমত বাক্যটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পড়ছো, পড়ছে পড়ছো বললে কি বোঝায়? কবে থেকে পড়ালেখা করছো তুমি এই স্কুলে? তুমি এই স্কুলে কবে থেকে পড়ছো, তাই না? অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, ফ্রম হোয়েন আর ইউ রিডিং ইন দিস স্কুল? সবুজ বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়াশোনা করছি। কি বলছে? এই স্কুলে আমি 2 বছর ধরে পড়াশোনা করছি। তাহলে এইটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাতারে পড়ে। দেখেন, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। কি হবে? আই হ্যাভ I বিন রিডিং। haven't been আচ্ছা, reading in এইটাকে this যদি, school for two এই years. সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলি যে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছিলাম, তখন কি হবে? ওই হ্যাভ বিন এর পরিবর্তে শুধু হ্যাড বিন দিতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। আই হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আচ্ছা, এইটা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলি, তখন কি হবে? আই উইল হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল, আই উইল হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। একই সঙ্গে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখালাম। এইভাবে এই টেন্স পরিবর্তন করাটা, এইটা শেখাটা খুবই জরুরি। টেন্সের রূপান্তর ঘটাতে হবে। বাক্যটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আর বাদ বাকি 2টার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম। আই হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আই উইল হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। তো রুমা আপা পড়েছে, এইবার লিপিকা আপা একটু পড়বেন। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, পারা যাবে? একটু চেষ্টা করেন তো। স্যার মনে হতে পারবো না। পারবো না? আচ্ছা, এটা পারতে হবে। আমরা পারবো। আমরা টেন্স জানলে, আমরা প্র্যাকটিস করলে, পৃথিবীতে চেষ্টার অসাধ্য কোনো জিনিস নাই। দেখেন, মানুষ তার মেধা দ্বারা রকেট তৈরি করে ফেলছে, যে রকেটের মাধ্যমে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আমরা মহাকাশে চলে যেতে পারি, তাই না? তাহলে মানুষের ব্রেনে সবকিছু রয়েছে, চেষ্টা করলে পারা যাবে। হ্যাঁ বলেন, এইখান থেকে বলবেন যে তোমার বাড়ি, হাউ ফার দ্য স্কুল ফ্রম ইয়োর হাউস? প্রায় 2.5 মাইল হবে। কি হবে বলেন? প্রায় 2.5 মাইল হবে। About 5 minutes. হুম, অ্যাবাউট 2.5 মাইলস। তোমার ক্লাস কখন শুরু হয় বলেন? এই যে দেখেন, আবার সেই হোয়েন চলে আসছে। আমি একটু আগে হোয়েন নিয়ে আলোচনা করেছি, অনেকের কাছে প্রশ্ন রেখেছিলাম হোয়েন নিয়ে। হুম, হোয়েন দিয়ে করতে হবে। কে বলবেন হোয়েন? When will you start your class? নাসরিন আপা বলেন তো। When does your class start? When when is your class started? When your class is started? আর কেউ কিছু বলবেন? সবাই অনেক কিছু বলেন, দেখি কারটা সঠিক হয়, কারটা নিব আমি। When does your class start? When is your class started? আচ্ছা, আমি এই বাক্যটা বাদে যদি আমি এইটা বলি, তুমি কখন ভাত খাও, তখন কি হবে? তুমি কখন ভাত খাও কি হবে বলো বারোটা তো? হবে আমাদের ক্লাসে। Do you eat? When do you হোয়েন ডু ইউ ইট, এখানে রাইস কোথায় গেল? হুম, হোয়েন ডু ইট এর সঙ্গে রাইস দিতে হবে না? এবার হয়েছে, এবার সঠিক হয়েছে। হোয়েন ডু ইউ ইট রাইস, এখানে একটা ডু দিতে হবে। কারণ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে সাবজেক্ট অনুসারে। কথাগুলো মনে রাখবেন। তুমি কখন ভাত খাও, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য এখানে সাবজেক্টের ইউ এর পরে ডু বা ডাজ আনতে হয়। তো ইউ এর পরে কখনো ডাজ বসে নাই। হোয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন স্কুলে যাও? হোয়েন ডু ইউ গো টু স্কুল, তারা কখন কাজটি করে? হোয়েন ডাজ, সরি, হোয়েন ডু দেয়ার ওয়ার্ক, সে কখন ভাত খায়? হোয়েন ডাজ হি ইট রাইস।
এখানে ডাজ আসবে, যেহেতু এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন, একজন। হোয়েন ডাজ হি ইটস দিবেন না কিন্তু, আবার ডাজ দিলে ইট দিতে হবে, কারণ ডাজও থার্ড পারসন ফর্ম, আবার ইটসও থার্ড পারসন ফর্ম। আমরা অনেকেই যখন বিভিন্ন স্কুল কলেজের খাতা দেখি, তখন এই দুইটা থার্ড পারসনের ব্যবহার স্টুডেন্টরা করে বসে। হোয়েন ডাজ হি ইটস রাইস, এটা হবে না, হোয়েন ডাজ হি ইট রাইস। তো বলছে তোমার ক্লাস কখন শুরু হয়, এখানে ক্লাসটা হচ্ছে থার্ড পারসন, ডাজ আসবে। হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হয়? সবুজ বলছে সকাল 10টায়। সবুজ কি বলছে? অ্যাট 10 AM, ইন দ্য মর্নিং। তুমি বাসা থেকে কখন বের হও? হোয়েন ডু ইউ স্টার্ট ফ্রম ইউর হোম? সবুজ বলছে আমি তো হেঁটে যাই না, আই ডোন্ট গো টু অন ফুট। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে। অতিথি বলছে তবে কি তুমি বাসে যাও? অতিথি কি বলছে? তবে কি তুমি বাসে যাও? সবুজ বলছে হ্যাঁ। সবুজ কি বলছে? ইয়েস। তারপর দেখেন, অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? আচ্ছা দেখেন, এই যে বাদ বাকি কাজটুকু, এটা আপনারা করলে কেমন হয়? এখানে অনেকগুলো ডায়লগ আছে, এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এগুলো বাসায় আপনারা নিজেরা একটু এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি আজকে আরো কিছু কিছু বিষয় দেখাতে চেয়েছিলাম, সেগুলো এখন আর সময়ের জন্য পেরে উঠছি না। আর আজকে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 এর ক্লাসটা ছিল না, যেহেতু আজকে হচ্ছে রবিবার। আপনাদের রুটিনে ছিল শনি সোম বুধ, কিন্তু আজকে সোহাগ স্যারের